হে বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আজকের আরো একটি সিরিজে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি কারাগার পার্ট 1 সিরিজটি এক্সপ্লেন করব। বন্ধুরা, এই সিরিজটিতে কারাগারের ভিতরের পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে দেখানো হয়েছে। আর রয়েছে একজন মিস্ট্রি ম্যান, যাকে ঘিরে রহস্য দানা বেঁধে উঠেছে। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক। আকাশনগর কেন্দ্রীয় কারাগার, যেটি বহুদিন পুরনো, প্রায় ব্রিটিশ আমলের। এখানে ফাঁসির মঞ্চে বড় জল্লাদ মিয়া ভাই তার 3 সহকর্মীকে ফাঁসি কি করে দিতে হয় সেটা শেখাচ্ছে। জল্লাদ হওয়ার একটা সুবিধা হলো, তারা যদি কাউকে ফাঁসি দিতে পারে তাহলে তাদের 2 মাসের সাজা মকুব করা হয়। আর ওই 3 জন আগ্রহ সহকারে মিয়া ভাইয়ের কথাগুলো শুনছিল। মিয়া ভাই বলে, আমার এবার নাজাতের সময় হয়ে এসেছে। আর ফাঁসি দিতে ভালো লাগে না। জেলের বাইরে অনেক খুন করেছি, আর ভিতরে অনেকজনকে ফাঁসি দিয়েছি। তোমাদের 3 জনের মধ্যে যে ফাঁসির দড়িতে মোম লাগাতে পারবে তাকে আমি আমার পরবর্তী জল্লাদ বানানোর আদেশ দেব। সেই সময় আকাশে ঘন মেঘে ঢেকে আসে। মিয়া ভাই বলে, মনে হয় কোনো বড় তুফান আসছে। এরপরের সিনে আইজি সাহেব মুস্তাক আহমদকে খুব বকাঝকা করছেন, কারণ কারাগারে একজন বোরখা পরা মহিলা ঢুকেছিল, যার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেছে। এই বলে আইজি সাহেব মুস্তাক আহমদকে একটি ভিডিও দেখায়। মুস্তাক আহমদ কাচুমাচু মুখ করে মাথা হেট করে দাঁড়িয়ে থাকে। আইজি সাহেব বলে, তোমরা যত অকাজ করবে আর আমাকে মিডিয়ার কাছে জবাবদিহি করতে হয়। কথা কি কানে যাচ্ছে? মুস্তাক আহমেদ বলে, জি সাহেব। আইজি বলে, কে আর সে কার কাছে এসেছিল তা তুমি 1 সপ্তাহের মধ্যে জানাবে। তুমি কি জানো এতে কারাগারের রেপুটেশন কত খারাপ হয়ে যাচ্ছে? এই বলে আইজি সাহেব চলে যান। মুস্তাক সাহেব বাইরে এসে বাকি অফিসারদের বলেন, আজ থেকে আমার পারমিশন ছাড়া কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। আর তার জুনিয়র খায়েরকে নির্দেশ দেন যে মহিলাটা কে তাকে যেন খুঁজে বের করা হয়। সেদিন একজন নতুন পুলিশকর্মী জয়েন করে, আর তারই উপর দায়িত্ব দেওয়া হয় সেলে কয়জন কয়েদি আছে তা গুনে দেখার। সে যথারীতি গণনা করে এসে রিপোর্ট দেয় যে জেলে মোট 326 জন কয়েদি আছে, কিন্তু বাকি পুলিশগুলো বলে যে তুমি ভুল গুনেছ, আরও একবার গুনে দেখে এসো। এই শুনে সে আরও একবার গুনতে চলে যায়। এদিকে মুস্তাক সাহেব বাড়ি ফিরতেই তার স্ত্রী পান্না তাকে বলেন যে আজ আমি বাড়িতে কেক বানাতে শিখেছি। এবার আমি নিজের হাতে বানানো কেকই সজীবকে খাওয়াবো। তাহলে তুমি আমাকে কবে নিয়ে যাচ্ছ? অন্যদিকে নতুন পুলিশ অফিসারটি আবার এসে সেই একই রিপোর্ট দেয়, বলে যে 326 জনই আছে। তখন বাকি সহকর্মীরা হেসে বলে ওঠে, তুই হয়তো নিজেকে সমেত গুনে এসেছিস। নতুন অফিসারটি বলে, আমি ঠিকই গুনেছি, তাও আপনারা একবার দেখে নিন। তাদের মধ্যে একজন বলে, আমি এখানে অনেক দিন ধরে আছি, চোখ বন্ধ করে বলে দিতে পারবো এখানে কয়জন কয়েদি আছে। তারপর তারা বাজি ধরে রাতের দাওয়াতের দিয়ে সবাই মিলে গুনতে যায়। আবার গোনা শেষ হলে বলে, দেখো 326 জনই আছে, চল দাওয়াত দিবি চল। তখন নতুন পুলিশ কর্মীটি বলে, কেন আপনারা ওই 145 নম্বর সেলটি গুনবেন না? ওখানেও তো একজন কয়েদি আছে। বাকি পুলিশরা বলে, ওই সেল বহুদিন বন্ধ আছে, ওর তালাতেও তো জং ধরে আছে, ওখানে কোনো কয়েদি নেই। নতুন কর্মীটির জোরাজুরিতে ওরা বাধ্য হয় সেই সেলটিতে টর্চের আলো ফেলে দেখতে। দেখে ভিতরে একজন কয়েদি শুয়ে আছে। সেখানে সবাই বেশ ভয় পেয়ে যায়। এদিকে মুস্তাক সাহেব তার স্ত্রীকে বলে, কারাগারে কোনো মহিলা ঢোকা বারণ। তখন তার স্ত্রীর মন খারাপ হয়ে যায়। আসলে সে তার একমাত্র ছেলে সজীবের জন্মদিনে তাকে কেক বানিয়ে খাওয়াতে চেয়েছিল। তার ছেলে সজীব জুয়া খেলার কারণে জেলে বন্দি আছে। ঠিক সেই সময় মুস্তাক সাহেবের কাছে একটি ফোন আসে। ফোনটি পাওয়া মাত্র মুস্তাক সাহেব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কোনো চাবি দিয়েই তালা না খোলায় তালা ভাঙার নির্দেশ দেয় মুস্তাক সাহেব। সবাই ভিতরে ঢুকে লোকটিকে জাগানোর চেষ্টাতে ব্যর্থ হয়ে তাকে টেনে বসানো হয়।
এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। মুস্তাক আহমেদ চারিদিকে টর্চ জেলে দেখতে থাকে যে এই সেলে কিভাবে ভিতরে ঢোকা সম্ভব। এই সেল তো 50 বছর ধরে বন্ধ, কারণ এই সেলে যাকেই রাখা হতো কোনো এক অদ্ভুত কারণে তারা সবাই গলায় দড়ি দিয়ে মারা পড়তো। তাই এই সেলটিকে দীর্ঘদিন তালাবন্ধ রাখা হয়েছে। তাহলে তালা না ভেঙে এই কয়েদিটি ভিতরে ঢুকলো কেমন করে? এরপর এই মিস্ট্রি ম্যানকে নিয়ে সবার মনে রহস্য দানা বাঁধতে থাকে। মুস্তাক সাহেব সবাইকে জিজ্ঞেস করে কেউ তাকে চেনে কিনা। সবাই বলে না। এরপর কয়েদিটির চুল দাড়ি কেটে ফেলা হলেও কেউ তাকে চিনতে পারে না। কয়েদিটিকে জিজ্ঞেস করাতে সে একটা কথাও বলে না। খায়ের সাহেব বলে পিটিয়ে ওর মুখ থেকে কথা বের করতে হবে। এরপর আসলাম নামের একজন পুলিশ তাকে উল্টো করে ঝুলিয়ে রেখে মারধর করলেও তার মুখ থেকে একটা শব্দও বের করা যায় না। তখন মুস্তাক সাহেব কয়েদিটির একটি ছবি তুলে নেয় আর খায়েরকে বলে তুমি কয়েকটি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও। এই বলে চলে যায় মুস্তাক সাহেব। খায়ের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। এরপর মুস্তাক তার ছেলে সজীবের সাথে দেখা করতে যায় আর তাকে চুপি চুপি কয়েদিটির মোবাইলে তোলা ছবিটি দেখায় আর জিজ্ঞেস করে যে তুমি একে চেনো কিনা, এ কি তোমাদের সাথেই কাজ করতো? সজীব বলে না, আমার সবার চেহারা মনে থাকে না। আসলে সজীব ডেট ফিক্সিং এর কাজে ফেঁসে গিয়েছিল বিদেশে পড়তে গিয়ে। পরবর্তীতে সবাই বোঝানোর জন্য সজীব সেই কাজ ছেড়ে দেয় আর তাকে তার বাবার জন্য ইনফর্মার হয়ে কাজ করতে হয় এবং এই কারণেই তাকে জেলের ভিতরে থাকতে হয়। কিছু জনের নাম জানিয়ে দেয় যে জন্য তাকে কিছু লোক মারবার জন্য তার পিছনে লাগে। তাই তাদের হাত থেকে বাঁচাতেই ছেলেকে তারই সেলে রেখেছে মুস্তাক আহমদ, তার চোখের সামনে থাকার জন্য, জেলের ভিতরেই যাতে তার কেউ কোনো ক্ষতি না করতে পারে। এরপর মুস্তাক আর তার বন্ধুরা আশফাককে ডেকে পাঠায় আর তার হাতে ফিঙ্গারপ্রিন্টটি ধরিয়ে দিয়ে বলে দেখো তো কোনো ক্রিমিনালদের সঙ্গে এর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে কিনা। ঠিক সেই সময় একজন বোরখা পরা মহিলাকে তাদের ফলো করতে দেখতে পাওয়া যায়। আশফাক একজন সিআইডি অফিসার। আশফাক মুস্তাককে লোকটির সম্বন্ধে জিজ্ঞেস করে। তখন মুস্তাক বলে আমি জানলে তোকে কেন জিজ্ঞেস করব, তোকে কেন ডেকে পাঠাতাম। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আসলাম বাইকে করে তার বাড়ি যাচ্ছে। ঠিক সেই সময় সেই মুহূর্তে একটি কালো ভেড়া তার বাইকের সামনে চলে আসে আর আসলামের বাইক অ্যাক্সিডেন্ট হয়। তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আর অন্যান্য পুলিশ কর্মীরা সেই কয়েদিটির গায়ে হাত দিতে চায় না। তারা ভয় পায় যে কয়েদিটিকে মারধর করলে তাদেরও হয়তো আসলামের মতনই অবস্থা হবে, কেননা আসলামই সেই মানুষ যে অজ্ঞাত পরিচয় কয়েদিটিকে মারধর করেছিল। তাদের ধারণা লোকটি নির্ঘাত কোনো জিন, না হয় বাবা পীর, যিনি আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত। এরপর মুস্তাক আবার সেই কয়েদিটির সাথে দেখা করতে যায় আর কথা বলার চেষ্টা করে। তখনও সে কিছু না বলায় পাশের একজন পুলিশকর্মী বলে ওঠে স্যার লোকটি বোধহয় বোবা, কালা। এটি জানার পর মুস্তাক তাকে হাতের ইশারাতে জিজ্ঞেস করে যে তুমি লিখতে পারো। তখন সেই কয়েদিটি ঘাড় নেড়ে সম্মতি জানায়। তখনই তিনি লোকটিকে একটি পেন ও পেপার দেয়। লোকটি তাতে কিছু লিখে দেয়, কিন্তু লেখাটির সারমর্ম কেউই বুঝতে পারে না। সবাই বলে এটি মনে হয় আরবি ভাষা। মুস্তাক বলে এই কারাগারে কে এমন আছে যে আরবি ভাষা জানে? তখন একজন পুলিশ বলে স্যার বড় জল্লাদ অর্থাৎ মিয়া ভাই আরবি জানে। তার কাছে কাগজ নিয়ে গেলে সে দেখে বলে এটি তো আরবি নয়, এটি ফার্সি। কিন্তু সে তো ফার্সি জানে না। এর মধ্যে দুটি শব্দ সে বুঝতে পেরেছে, একটি 250 আর একটি মির্জাফর। তখন সেই কাগজ নিয়ে মুস্তাক পুনরায় মিয়া ভাইকে নিয়ে সেই কয়েদিটির কাছে যায় আর জিজ্ঞেস করে মির্জাফর কে, তুমি কি মির্জাফর? তখন লোকটি ইশারায় বলে যে না, আর হাত দিয়ে গলা কাটার মতো ইশারা করে। সেটি দেখে মিয়া ভাই হেসে ফেলে। মিয়া ভাই
ওর ওই তিনজন সাগরেদের কাছে এসে বলে লোকটির চোখ দুটি বড়ই অদ্ভুত আর রহস্যময়, আর এই রকম চোখের ভাষা যাদের থাকে তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে। মিয়া ভাই তাদের জিজ্ঞেস করে, বলো তো কোরআনে মৃত্যুর উল্লেখ কতবার করা হয়েছে? ওরা বলে 145 বার। মিয়া ভাই আবার জিজ্ঞেস করে, আর জন্মের? সেটিও 145 বার। আর ওই কয়েদিটিকেও 145 নম্বর সেলেই পাওয়া গিয়েছে। এরপর বাকি কয়েদিরা বিশ্বাস করতে থাকে যে ওই কয়েদিটি আর কেউ নয়, স্বয়ং গাজী পীর বাবা। এরপর সবাই মাজারে গিয়ে ধূপ জ্বালিয়ে আসে আর সবাই তাকে বাবা বলে ডাকতে শুরু করে এবং কয়েদিরা তাদের তার ছেলের কাছে গিয়ে তাদের নিজ নিজ মনোকামনা জানাতে শুরু করে। এদিকে আশফাক মুস্তাককে এসে খবর দেয় যে ফিঙ্গারপ্রিন্ট কারো সাথেই মেলেনি, ওই ফিঙ্গারপ্রিন্টের কোনো ক্রিমিনাল রিপোর্ট নেই। মুস্তাক এই কথা শুনে খুবই হতাশ হয়ে যায় আর আবার সেই কয়েদিটিকে পুছতাছ করতে যায়, তাতেও কোনো লাভ হয় না। এরপর আশফাক একজন মহিলাকে তার সাথে দেখা করতে বলে। তার নাম মাহা। সে থাকে ফ্রান্সে, কিন্তু প্রেগনেন্সির কারণে সে এখন এখানে এসেছে। তার এখানে আসার আরও একটি বড় কারণ হলো সে তার মাকে এখন মৃত্যুশয্যায় দেখছে। এখন মাহা নার্সিং হোমে তার প্রেগন্যান্সি চেক আপ করাতে এসেছে। ঠিক সেই সময় আশফাকের ফোন আসে। মাহা আশফাকের স্ত্রীর বন্ধু, আর সে সাইন ল্যাঙ্গুয়েজ জানে কারণ তার মা বোবা। আশফাক মাহাকে নিয়ে কারাগারের সামনে আসে, কিন্তু যেহেতু কারাগারে মহিলা ঢোকা নিষেধ তাই প্রথমে মুস্তাক না করে দেয়। তারপর আর কোনো উপায় না দেখেই রাজি হয়ে যায়। সেলের ভিতরে মাহা সেই কয়েদিটির সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। কয়েদিটির ইশারাতে বলতে থাকে যে আমি মির্জাফরের খুনি, সেই মির্জাফর যে সম্রাট সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে নিজে মির্জাফরের রাঁধুনি ছিল আর খাবারের সাথে বিষ মিশিয়ে মির্জাফরকে মেরে ফেলেছে। মাহা বলে, কিন্তু হিসাব তো মিলছে না, মির্জাফর তো কুষ্ঠরোগে মারা গিয়েছে। কয়েদিটি বলে, যুদ্ধ তো আগে হয়ে যায়, তারপর তার ইতিহাস লেখা হয়। আমি একমাত্র প্রত্যক্ষদর্শী, তাই আমি সত্যিটি জানি, আর সেই জন্যই আমি জেল খাটছি। মুস্তাক খুবই রেগে গিয়ে আশফাককে বলে যে বেটা নির্ঘাত মিথ্যা কথা বলছে। সে মাহাকে জিজ্ঞেস করতে বলে যে এখানে সে ঢুকলো কি করে, সেটা জিজ্ঞেস করো। লোকটি বলে, আমি 250 বছর ধরে এখানে বন্দি। তখন তারা আরো অবাক হয়ে যায় আর বলে, কোনো মানুষ কি 250 বছর বেঁচে থাকতে পারে? আর 250 বছর ধরে এই সেলে বন্ধ থাকলে কেউ দেখতে পাবে না? বেটা মহা ধরিবাজ। পরের সিনে মুস্তাক সাহেবকে কবরস্থানে দেখতে পাওয়া যায়। তার ছেলের কবরে ফুল দিতে এসেছিল। হ্যাঁ, মুস্তাক সাহেবের যমজ সন্তান হয়েছিল, একজন জন্মের সাথে সাথেই মারা যায়। সেখানেও সেই বোরখা পরা মহিলাটিকে আমরা দেখতে পাই। এরপর দেখা যায় মাহা নার্সিংহোমে তার মায়ের কাছে বসে আছে। মা তার মৃত্যুশয্যায়, লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। মাহার মামি মাহাকে বলে, আর কতদিন এভাবে রাখবে? উনি তো কষ্ট পাচ্ছেন, ওনাকে মুক্তি দে। মাহা বলে, দাঁড়াও, আগে বাবার খোঁজ করি। মাহা তার বাবাকে কোনোদিনই দেখেনি। সবাই বলে তার বাবা মারা গেছেন, কিন্তু তার মা মাহাকে বিদেশে থাকাকালীন একটি ভিডিও পাঠিয়েছিল, যাতে তিনি সাইন ল্যাঙ্গুয়েজে বলেছেন যে তার বাবা বেঁচে আছেন। আর তারপর থেকেই মাহা তার বাবার খোঁজ খবর নিতে শুরু করে আর আশফাককে খোঁজ নিতে বলে, কিন্তু আশফাক বলে তোমার বাবা মারা গেছেন। আবার মাহাকে নিয়ে আশফাক কারাগারে যায়। মাহা কয়েদিটাকে জিজ্ঞেস করে যে 250 বছর ধরে আপনি কোথায় ছিলেন? লোকটি বলে যে সে আন্দামানের পোর্ট ব্লেয়ার সেলুলার জেলে বন্দি ছিল। বাইরের অনেক কয়েদি সেখানে আছে, আমি সেখানেই ঘুমিয়েছিলাম, আর যখন চোখ খুলে দেখি এখানে। আমি বহুদিন ধরে কয়েদিদের সাথে আছি, আমি চোখ দেখে মানুষকে বুঝে নিতে পারি। কারাগারে কেউ মরতে আসে, কেউ আবার মারতে, কেউ বিনা দোষে সাজা খাটে, আর যে দোষী সে পাগলাগারদে পাগলের অভিনয় করে। আশফাক মাহাকে জিজ্ঞেস করতে বলে
যে এখানে বিনা দোষে শাস্তি পাচ্ছে কে। তখন লোকটি ইশারাতে 302 নম্বর সেলের কথা বলে। তখন হঠাৎই কারাগারের সমস্ত কয়েদিরা তাদের থালা বাসন বাজাতে শুরু করে। মুস্তাক সহ সমস্ত পুলিশ কর্মীরা সেখানে দৌড়ে যায়। খায়ের এসে জানায় যে কয়েদিরা খুব রেগে রয়েছে বড় সাহেবের উপর। তারা ভাবছে যে বড় সাহেব তাদের পীর বাবার উপর অত্যাচার করছে। তখন মাহা আর কয়েদিটি একাই ছিল সেলের মধ্যে। মাহা লক্ষ্য করল যে লোকটি তার পেটের দিকে তাকিয়ে আছে। তখন মাহা ভয় পেয়ে শীঘ্রই সেখান থেকে বেরিয়ে চলে যায়। আশফাক কারণ জানতে চাইলে মাহা বলে কে উনি, উনি সব জানেন, এই বলে সে চলে যায়। এরপর আশফাক 302 নম্বর কয়েদিটিকে ডেকে পাঠায়। তার নাম তাকে জিজ্ঞেস করে, তুমি কি কারণে জেল খাটছ সেটাও জিজ্ঞেস করে। তখন উমর খারিফ বলে যে সে মার্ডারের সাজা খাটছে, কিন্তু সে খুন করেনি। খুন করেছে তার স্যারের ড্রাইভার রাধেশ্বর পাল নামে একটি ব্যক্তি। খুন করে সে স্পট থেকে পালিয়ে যায়। আর সে সময় গাড়িতে তখন সে ঘুমাচ্ছিল। জেগে দেখি যে স্যার মারা গেছেন আর ড্রাইভার পালিয়েছে, তাই আমাকেই পুলিশ ধরে নিয়ে এসেছে। এরপর আশফাক রাধেশ্বর পাল নামে ব্যক্তিটির সন্ধান শুরু করে আর খোঁজ মেলে একটি মানসিক রোগীর হসপিটালে। এদিকে মুস্তাক আবার মাহার কাছে যায় সেই কয়েদিটি তাকে কি বলেছিল তা জানার জন্য। মাহা বলে সে সন্তানের কথা বলেছে। লোকটি কি করে জানলো যে আমি প্রেগনেন্ট? মুস্তাক তাকে আরো একবার সেখানে যেতে অনুরোধ করল। মাহা বলে আমি তার সঙ্গে একটু পার্সোনাল ভাবে কথা বলার অনুমতি চাইছি। মুস্তাক রাজি হয়ে যায়। এরপর মুস্তাক যায় আতাওয়ারের বাড়িতে। এই আতাওয়ারের পরিবর্তে মুস্তাক তার ছেলেকে জেলে রেখেছে। সজীবের ভিসা হয়ে যাওয়ায় মুস্তাক অনেক টাকার পরিবর্তে আতাওয়ারকে বাড়িতে নিতে এসেছে। কিন্তু আতাওয়ারের স্ত্রী জানায় যে আতাওয়ার বাড়িতে নেই, সে সৌদি চলে গেছে। এদিকে মুস্তাকের কাছে কয়েদি ট্রান্সফারের একটি নোটিশ আসে। মুস্তাক ভাবতে থাকে যে 145 নম্বর কয়েদিটিকে নিয়ে, আর সে ভাবে যে সে এবার রিজাইন করে দেবে। ঠিক সেই সময় মুস্তাক দেখতে পায় যে জায়গাটি থেকে সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছিল সেই জায়গাটিতে কোনো দিনই সিসিটিভি ক্যামেরাই লাগানো হয়নি। তাহলে কে করলো সেই ভিডিও? নিশ্চয়ই বাইরের কেউ। এদিকে খায়ের মুস্তাককে বলে যে 145 নম্বর কয়েদিটাকে মেরে ফেলতে, কেউ বুঝতেও পারবে না, কারণ 145 নম্বর সেলের তো একটা বদনাম আছেই। সেখানে কেউ থাকলেই গলায় দড়ি দেয়। আপনি অর্ডার দিলে আমি ব্যবস্থা করতে পারি। মুস্তাক রাজি হয়ে যায়। কথা মতো খায়ের ফাঁসির মঞ্চের ওই 3 জনের মধ্যে একজনকে এই কাজের দায়িত্ব দেওয়া হয় আর বলে কাজটি ঠিকঠাক হয়ে গেলে তাকে বড় জল্লাদ বানিয়ে দেওয়া হবে। সেই মতো পরিকল্পনা শুরু করা হয়। পাগলাগারদের ওই কয়েদিটাকে এই জেলে নিয়ে আসা হয়। মাহা আবার সেই কয়েদিটির সঙ্গে কথা বলতে যায় একান্তে। মাহা তার মায়ের ভিডিওটি দেখায় আর জানতে চায় যে তার মা কি বলছে। তখন অজ্ঞাত পরিচয় কয়েদিটি বলে তোমার বাবার কথা বলেছেন। সবই সাইন ল্যাঙ্গুয়েজেই কথা বলে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি। মাহা আবার জিজ্ঞেস করে ইশারাতে যে আমার বাবা কি বেঁচে আছেন? কয়েদিটি জানায় হ্যাঁ, তিনি বেঁচে আছেন। কয়েদিটি মাহার কাছ থেকে একটি কাগজ কলম চায় ও ফ্রান্স ভাষায় কিছু লিখে দেয়। তাতে একজন চার্চের ফাদারের নাম লেখা রয়েছে সেই লেখাটির মধ্যে। সেদিন রাতেই ওই 145 নম্বর কয়েদিটাকে মেরে ফেলার প্ল্যানিং করা হয়েছে। আর এদিকে মুস্তাকের বাড়িতে একটি চিঠি আসে, যতদিন বাবা আছে ততদিন সন্তান আছে। এটি পড়েই মুস্তাক ছুটতে ছুটতে আবার সেলের উদ্দেশ্যে দৌড়তে থাকে। তারপর সেই লোকটির হাত থেকে ওই অজ্ঞাত পরিচয় মানুষটিকে বাঁচায়। অন্যদিকে মাহা ফাদার আলফ্রেডের সঙ্গে দেখা করতে যায়। ফাদার আলফ্রেড তাকে অফিসে এসে আরামসে কথা বলার জন্য আমন্ত্রণ জানায়। মাহা অফিসে গেলে ফাদার এক্ষুনি আসছি বলে বেরিয়ে যান। আর সেখানে মাহা ডেভিড অ্যাডমন্ডস নামে একটি বই দেখতে পায়, যার লেখকের নাম দ্য ব্ল্যাক শিপ অফ 1971। বইটির পাতা উল্টাতেই মাহা লেখকের একটি ছবি দেখতে পায়
যার সঙ্গে ওই 145 নাম্বার অজ্ঞাত পরিচয় কয়েদিটির অসম্ভব মিল রয়েছে। পরের সিনে রাধেশ্বর পাল কয়েদিটির সাথে দেখা করতে আসে। তাকে দেখে কয়েদিটির মুখে চোখে খুশির ঝলক দেখতে পাওয়া যায়। তখনই কয়েদিটি প্রথমবার কথা বলে ওঠে, বলে, এসেছিস? রাধেশ্বর বলে, হ্যাঁ কাকা, তবে আসল কাজটি এবার ছাড়তে হবে, আর সময় নাই। কয়েদিটি রেগে গিয়ে বলে, আমার হাতেও সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, শুরু করে দে। কে এই অজ্ঞাত পরিচয় লোকটি, আর কেই বা এই রাধেশ্বর পাল? তারা কি বা শুরু করার কথা বলছিল, তা আমরা জানতে পারবো কারাগার পার্ট 2-তে। দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। তাহলে আজকের মতো ধন্যবাদ।